কৃষি, যা আমাদের অর্থনীতির মূল মেরুদণ্ড, আর কৃষক হলেন সেই সমাজের এক অন্যতম বিষয় বা অন্যতম এক মানুষ, যে কৃষকের ফসল এবং পরিশ্রম এগুলির মধ্যে দিয়েই একটি দেশ এবং জাতি বেঁচে থাকে। আর সেই কৃষকদের উন্নতির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কৃষি উন্নয়নে নানান প্রকল্পের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নতি করার লক্ষ্যে কাজ করে চলছে। আমাদের রাজ্যেও তার ব্যতিক্রম নয়। গোটা দেশের পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের কৃষকরাও নানানভাবে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছেন। আমরা প্রত্যেকেই জানি আমাদের এই রাজ্যের জনজাতি যারা কৃষকরা রয়েছেন তাদের মধ্যেও সেই সুফল বা সেই প্রকল্পের সুবিধা বিশেষভাবে পৌঁছে দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়ে জনজাতি কৃষকদের উন্নতির লক্ষ্যে আজ আমরা আলোচনা করব, অর্থাৎ সমন্বিত কৃষি ব্যবস্থার মাধ্যমে জনজাতি কৃষক ভাই বোনদের জীবিকা নিরাপত্তা। আর সেই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের সায়েন্টিস্ট, সিনিয়র সায়েন্টিস্ট এবং হেড ডক্টর গণেশ দাস। গণেশবাবু, স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমরা তো প্রথমেই বলছিলাম সমন্বিত কৃষি ব্যবস্থার মাধ্যমে জনজাতি কৃষক ভাই বোনদের জীবিকার নিরাপত্তা, অর্থাৎ ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম, সেই বিষয় নিয়ে আজ কথা বলবো। যে এই ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের মাধ্যমে কিভাবে রাজ্যের জনজাতি কৃষক ভাইয়েরা বা বোনেরা উপকৃত হচ্ছেন। স্যার, প্রথমে যদি ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম সেই বিষয়ে ব্যাখ্যাটা দিয়ে আমাদের আলোচনা শুরু করেন। ঠিক, ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম বা সমন্বিত কৃষি ব্যবস্থাপনা এটি এমন একটি পদ্ধতি যেখানে আমরা যে গতানুগতিক যে আমরা চাষবাস করে থাকি, যেমন মনে করুন যে ধান চাষ হচ্ছে বা তারপরে হয়তো আমরা কোনো বর্তমানে যেমন আলু চাষ করা হচ্ছে, কিন্তু কি হচ্ছে যে আমরা দেখছি যে কৃষক একটা জমিতে একবার একই সময় একটি ফসলই চাষ করছে সারা বছরে, মানে একটা সিজনে বলছি, একটা সিজনে হয়তো একটা ফসলটা সে চাষ করছে। তো অনেক সময় কি হয় যে সেই ফসলে যদি কখনো কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু তার কিন্তু মানে সমস্ত যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু তার নষ্ট হয় এবং লসে কিন্তু চলে যায়। তো ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম হচ্ছে এমন একটি ব্যবস্থাপনা যেখানে আমরা যে চাষ উনি করছেন তার সঙ্গে সঙ্গে আরও কিছু চাষবাস সংযুক্ত করে আমরা এই যে পুরো যে চাষটা রয়েছে তার যেমন একটা খরচের যেমন দিক রয়েছে, সেই খরচটাকে কমানো। 2 নম্বর হচ্ছে তার যে আলটিমেট যে লাভ যে রয়েছে সেই লাভের অঙ্কটাকে বাড়ানো। আর 3 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পরিবেশকে রক্ষা করা। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা কোনো একটা কিছু চাষ করতে গিয়ে বিভিন্ন ধরনের ইনপুট আমরা বাইরে থেকে নিয়ে আসছি এবং সেটা হয়তো পরিবেশের জন্য ঠিক নয়। আমরা যদি সেই প্রোডাক্টগুলোকে ঠিক কৃষকের জমিতে ন্যাচারালিভাবে যদি ডেভেলপ করে যদি সেগুলোকে প্রয়োগ করতে পারি তাহলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকে, 2 নম্বর কৃষকের যেমন খরচটা অনেকটা কমে এবং প্রোডাকশনটাও অনেক বাড়ে। তো এইভাবে হচ্ছে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের একটা সূচনা। যদিও আমরা লক্ষ্য করে দেখেছি অনেক কৃষক ভাই বোন ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের মাধ্যমে চাষবাস ওনারা করছেন, কিন্তু অনেকটা সেই ব্যাপারটা ঠিক সায়েন্টিফিক্যালিভাবে হয়তো ম্যানেজেবল হচ্ছে না। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র পশ্চিম ত্রিপুরা ICAR রিসার্চ কমপ্লেক্স ফর নর্থ ইস্টার্ন হিল রিজনের আন্ডারে রয়েছি, যেখানে আমরা ট্রাইবাল সাবপ্ল্যানের উপরে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের কাজ করে চলেছি আমাদের যারা জনজাতি কৃষক ভাই বোন রয়েছেন তাদের ফিল্ডে। এবং সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের কিছু মডেল যেগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের ICAR রিসার্চ কমপ্লেক্স ফর নর্থ ইস্টার্ন হিল রিজন থেকে ফলো করে সেগুলোর আমরা ইফেক্টিভনেস কী রয়েছে কৃষক ভাই বোনদের কৃষকের জমিতে সেটা আমরা পর্যালোচনা করে বা বিভিন্ন ধরনের গবেষণার মাধ্যমে দেখছেন। আচ্ছা গণেশবাবু, একটা বিষয়, ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম আমাদের রাজ্যের জন্য এত গুরুত্বপূর্ণ কি কারণ? আমরা যদি দেখি আমাদের এই ত্রিপুরা রাজ্যের যদি আমরা লক্ষ্য করে দেখি যে বেশিরভাগ জমি হচ্ছে আমাদের টিলা জমি। ঠিক। তো এবার এই যে টিলা জমি রয়েছে, এই টিলা জমির মধ্যে মেন সমস্যা যেটা রয়েছে যে সয়েল ইরেশন,
একটা মেন প্রবলেম, মানে মাটির ক্ষয়। তো মাটি যেহেতু ক্ষয় হচ্ছে, এই মাটি যত ক্ষয় হচ্ছে, মাটির কিন্তু যে গুণগত মান যেটা থাকে, যেমন মাটির মধ্যে যে আমাদের বিভিন্ন ধরনের যে নিউট্রিয়েন্টগুলো থাকে, বিশেষ করে নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম, এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে। তো এটা কি হচ্ছে, আলটিমেটলি কিন্তু আপনার জমিতে যে নিউট্রিয়েন্টের পরিমাণ কমছে এবং চাষের যে প্রোডাক্টিভিটি বলুন সেটা কিন্তু কমে যাচ্ছে। ঠিক। দ্বিতীয় আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন, আমাদের রাজ্যে বেশিরভাগ চাষবাস একটা সময়ে কিন্তু হয়, সেটা হচ্ছে খারিফ সিজনে। রবি সিজনের দিকে কিন্তু আমরা দেখি যে সেইভাবে কিন্তু চাষবাস হয় না, যেহেতু ইরিগেশনের একটা সমস্যা আমরা এখানে লক্ষ্য করতে পারি। তো সেই জায়গাটা দাঁড়িয়ে কৃষক ভাই বোনরা একটা ফসলের উপরে ডিপেন্ড করে থাকেন এবং দ্বিতীয় জায়গায় দেখা যায় যে জমিটা পড়ে আছে, সেখানে কোনো কিছু চাষ হচ্ছে না। তো এটা কি হয় যে কৃষক ভাইদের সারা বছর যে চাষের যে একটা চিন্তা ভাবনা সেটা হয়তো থাকে না, কীভাবে করবে। 2 নম্বর, রোজগারের কিন্তু একটা বিশাল অভাব কিন্তু দেখা দেয়। ঠিক। যে আপনি দেখবেন যদি সারা বছর চাষবাস যদি না থাকে, কৃষকের তো একদিকে রোজগার কমবেই, তার সঙ্গে সঙ্গে যে লেবার যারা থাকে, যারা কৃষকের জমিতে কাজকর্ম করে, তাদেরও কিন্তু ম্যান্ডেজ অনেক কমে যায়। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমাদের রাজ্যে বিশেষ করে আমি বলবো, যেহেতু আমাদের তপশিলি কৃষক ভাই বোন বা জনজাতি কৃষক ভাই বোন যারা রয়েছেন, তো তাদের আমরা লক্ষ্য করে দেখেছি যে জমির পরিমাণটা কিন্তু অল্প। তো এবার চাষের জমির পরিমাণ আর কি, তো সেক্ষেত্রে চাষের জমির পরিমাণ যেহেতু অল্প, তো এই অল্প জমিতে ওনারা কিভাবে অধিক ফসল বা বিভিন্ন ধরনের ফসল ওনারা করতে পারবেন এবং সারা বছর করতে পারবেন, করে যেমন নিজের যেমন রোজগার হবে, তার সাথে সাথে যেই ওই গ্রামে যারা বেকার, যারা যুবক যুবতী যারা রয়েছে, তাদেরও একটা রোজগারের একটা দিক খুলে যাবে। আর সেই ক্ষেত্রে গণেশবাবু, আমি একটা বিষয় অ্যাড করব যে নতুন যে আইন হয়েছে, বিকশিত ভারত জি আইন 2025, সেই আইনেও কিন্তু গ্রামীণ এলাকার যারা কৃষকরা রয়েছেন বা গ্রামীণ এলাকার জনগণ যারা রয়েছেন, তাদের কিন্তু সারা বছর কৃষিকাজ করার জন্য বা সারা বছর কর্মসংস্থানের কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করছে, কারণ 100 দিন থেকে রোজগার কিন্তু 125 দিন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বিকশিত ভারতের লক্ষ্যে কিন্তু এই ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমও বিশেষভাবে কাজ করে চলছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে আমরা বিগত দিনগুলো দেখি যে 100 দিনে যে কাজকর্মগুলো হয়েছে আর কি, সেখানে কিন্তু যেমন পুকুর বিভিন্ন ধরনের মেনটেনেন্স করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কৃষির যে প্রকল্পগুলো, সেগুলো কিন্তু 100 দিনের যে কাজ রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু এই ভূমিকা রেখেছে। এবং যেহেতু দিনের সংখ্যাটা বেড়েছে, এখন 25 দিন বেড়েছে, তো এটা অবশ্যই এটা আমাদের যেমন কৃষি ক্ষেত্রে তো এটা একটা বিশাল একটা লাভজনক একটা বিষয় হবেই। একদিকে যেমন কর্মসংস্থান হবে, দ্বিতীয়ত হচ্ছে আমি দেখব যে এই ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের ক্ষেত্রে যে ম্যান্ডেজটা প্রয়োজন, সেই ম্যান্ডেজটা আমরা কিন্তু পাবো। ঠিক। মূলত এই IFS বা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমে সাধারণত কি কি উপাদান রয়েছে সেটা যদি তুলে ধরেন। হ্যাঁ, এখানে দেখুন, যদি উপাদানের কথা বলি, যে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের উপাদানগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন প্রথমত যেমন আমাদের যেমন কৃষির ক্ষেত্রে যদি আমরা আসি আর কি, যেমন শস্য ক্ষেত্রে যদি আসি, তাহলে আমরা যেমন প্রথমত এগ্রিকালচার বেসড আমরা যদি দেখি যে আমরা গতানুগতিক যে ম্যাক্সিমাম চাষটা করে থাকি ধান, তো এর সাথে সাথে আমরা অন্যান্য যে শস্যগুলো রয়েছে, মাস্টার্ড বলুন, পালস বলুন, হ্যাঁ, এগুলো পরপর কিন্তু আমাদের চলে আসে। সেকেন্ড হচ্ছে আমাদের হর্টিকালচার বেসড আমরা করতে পারি। হর্টিকালচার মানে মেন আমার কম্পোনেন্ট থাকছে হচ্ছে হর্টিকালচার। তাহলে হর্টিকালচারের মধ্যে কী কী থাকছে, আপনার হচ্ছে ফ্রুটস থাকতে পারে, ভেজিটেবলস থাকতে পারে, এটা আমার মেন কম্পোনেন্ট। তার সাথে সাথে আমি হয়তো ভার্মি কম্পোস্ট করলাম, হ্যাঁ, বা আমি মাশরুম করলাম, তো এটা হচ্ছে আমার একটা কম্পোনেন্টের মধ্যে আসে। মানে একটাকে আমি মেন কম্পোনেন্ট ধরছি, আর বাকিগুলো আমার সাবসিডিয়ারি কম্পোনেন্ট থাকছে। তৃতীয়, যেমন আমি যদি দেখি যে আমার একটা ফিশারি বেসড যদি আমি একটা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম মডেল বলি, তাহলে আমার মেন থাকছে হচ্ছে ফিশারি, মানে একটা আমার পন্ড থাকছে। তো এবার এর পাশে হচ্ছে আমি বিভিন্ন ধরনের কিছু করতে পারি, যেমন হচ্ছে হাঁস পালন করতে পারি, মুরগি পালন করতে পারি। তো এই ধরনের কিন্তু একটা ফার্মিং সিস্টেম রয়েছে। আরেকটা রয়েছে হচ্ছে আমি যদি এবার লাইফস্টক বেসড আমি যদি ধরে রাখি, যেমন বিশেষ করে আমি যদি দেখি জনজাতি কৃষক ভাই বোন, তারা হচ্ছে শূকর পালনে সবথেকে বেশি তাদের কিন্তু পছন্দ, এবং সেই জায়গাটায় মানে তাদের অভিজ্ঞতা অনেক বেশি রয়েছে। এবং
এই জায়গাটায় কিন্তু আমরা এই শূকর পালনের সঙ্গে সঙ্গে আর কি করা যায়, সে যেমন তার সাথে আমরা ভার্মি কম্পোস্ট করতে পারি, এবং তার সাথে আমরা যদি তাদের যদি পুকুর থাকে তাহলে তার সাথে মাছেরও একটা ইন্টিগ্রেটেড করা যায়। তাহলে এই ধরনের কিন্তু আমরা বিভিন্নভাবে কিন্তু এই যে চারটে আমরা বললাম, এর সাথে এর বাইরেও যেমন কিছু রয়েছে, যেমন আমরা যদি দেখি যে মাশরুম একটা একটা বড় উপাদান রয়েছে, তারপরে অ্যাজোলা একটা বড় একটা উপাদান রয়েছে যেটা পশু খাদ্য এবং হাঁস মুরগি খাদ্য হিসেবে ব্যবহার হয়। তো একে আমরা কিন্তু বেস্ট করেও কিন্তু একটা ফার্মিং সিস্টেম ডেভেলপ করতে পারি। তো এটা ডিপেন্ড করছে যে আমি কোন কম্পোনেন্টটাকে আমি মেন কম্পোনেন্ট হিসেবে ধরছি, এবং তার সঙ্গে আমাকে সাবসিডিয়ারি কম্পোনেন্টগুলোকে আমাকে ঠিক করতে হবে। এই ক্ষেত্রে বলবো মাশরুম চাষে কিন্তু অনেকটাই চাহিদা বাড়ছে, মাশরুম কেনার প্রতি মানুষের যেমন চাহিদা বাড়ছে, মাশরুম চাষের প্রতিও কিন্তু বর্তমানে মানুষের চাহিদা বাড়ছে। তো সেই ক্ষেত্রে বলবো বিকশিত ভারত গঠনের লক্ষ্যে তরুণ প্রজন্মের একটা বিরাট ভূমিকা থাকবে বা রয়েছে। এই ক্ষেত্রে সমন্বিত কৃষি ব্যবস্থার মাধ্যমে জনজাতি কৃষক ভাই বোনদের জীবিকা উন্নয়ন বা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম, সেই ক্ষেত্রে তরুণ প্রজন্মের যারা রয়েছেন জনজাতি ভাই বোনেরা, তারা কতটা আগ্রহ প্রকাশ করছে এই কৃষিকাজে? হ্যাঁ, মাশরুমের ক্ষেত্রে আপনি যদি দেখেন, আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র পশ্চিম ত্রিপুরা থেকে আমরা এবার 2025-26 এই ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু আমরা প্রচুর ট্রেনিং কিন্তু আমরা করিয়েছি, এবং কৃষক ভাই বোন যারা রয়েছেন, বিশেষ করে যারা জনজাতি কৃষক ভাই বোন রয়েছেন, এবং তারা খুবই ইন্টারেস্টেড মাশরুম চাষের ক্ষেত্রে। কারণ হচ্ছে আমাদের যে এই ত্রিপুরা রাজ্যের যে পরিবেশ, এই পরিবেশ হচ্ছে আপনার এই মাশরুম চাষের জন্য কিন্তু উপযুক্ত। কিন্তু আমাকে একটা বিষয় এখানে কিন্তু ভাবতেই হবে যে মাশরুম বলতেই কিন্তু যে আমরা মানে খেতে পারি, বা মাশরুম বলতেই যে মানে অনেকেই হয়তো ভাবতে পারেন যে মাশরুম মানেই হয়তো খাওয়া যাবে, এই বিষয়টা কিন্তু অ্যাওয়ারনেস করাটা খুব দরকার। একদম। কারণ অনেকেই হয়তো ভাবছেন যে আচ্ছা মাশরুম তাহলে খাওয়া যায়, তাহলে আমরা মাশরুম তো অনেক সময় জঙ্গলে পাওয়া যায়, তাহলে আমরা সেখান থেকে নিয়ে খেয়ে নিতে পারি। কিন্তু এই বিষয়টাই কিন্তু অনেক কিন্তু জনজাতি কৃষক ভাই বোন হয়তো তারা জানেন না, এবং সেখানে আমি দেখেছি যে তারা জঙ্গল থেকে কুড়িয়ে মাশরুম খাচ্ছেন। সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে কিন্তু নানান রোগেও কিন্তু আক্রান্ত হচ্ছেন। হ্যাঁ, আক্রান্ত হচ্ছেন। তো যার জন্য আর কি আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কৃষি দপ্তর যারা রয়েছে তারা কিন্তু নিয়মিত অ্যাওয়ারনেস এবং ট্রেনিং প্রোগ্রাম করে থাকেন যে কোন মাশরুমটিকে খাওয়া যাবে এবং কোন মাশরুমটা খাওয়া যাবে না। তো যেই সব মাশরুম আমরা খেতে পারি, তো সেগুলোর কিন্তু আমরা বিভিন্নভাবে প্রশিক্ষণ আমরা কেভিকেতে করাই, এবং আমাদের আইসিআরেও হয়। সেখানে কিন্তু কৃষক ভাই বোনরা পার্টিসিপেট করেন, এবং তারা কিন্তু সফলভাবে সেই সব মাশরুম কিন্তু চাষ করছেন, এবং বাজারেও সেই সব মাশরুম কিন্তু পাওয়া যায়। তবে আমি বলে রাখি, যেহেতু আজকে এই প্রোগ্রামে কৃষক ভাই বোনদের জানাটা খুব দরকার, যে মাশরুম এখানে খুব আমাদের এই ত্রিপুরাতে খুব ভালো হয়, সেটা হচ্ছে ওয়েস্টার্ন মাশরুম বা ঝিনুক মাশরুম। তো এই মাশরুম আমাদের এই সময়টা, বিশেষ করে এই যে আমাদের জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, এই সময়টা আমাদের কিন্তু এই মাশরুমটি খুবই ভালো হয়। কিন্তু এরপরে যখন আমরা চলে যাব ঠিক এপ্রিল মে জুনের দিকে, সেই সময় কিন্তু আমাদের কিন্তু এই ওয়েস্টার্ন মাশরুমটা কিন্তু খুব একটা বেশি ভালো হয় না। সেই ক্ষেত্রে আমরা মিল্কি মাশরুমের দিকে কিন্তু আমরা কৃষকদেরকে আগ্রহ করার চেষ্টা করছি, এবং মিল্কি মাশরুম কিন্তু আমাদের এই ক্লাইমেটের জন্য কিন্তু উপযুক্ত। আচ্ছা গণেশবাবু, আমাদের এই রাজ্যের মাশরুম যেহেতু ভালো হয় আপনি বলছেন, বহিরাজ্যে কি আমাদের এই মাশরুমের কোনো চাহিদা রয়েছে এখনো পর্যন্ত? হ্যাঁ, অবশ্যই। আমরা যদি দেখি যে আমাদের এখানে যারা মাশরুম চাষ করছেন আর কি, তো মাশরুমের ডিমান্ড কিন্তু যেমন বহিরাজ্যে রয়েছে, তেমন কিন্তু আমি যদি দেখি যে আমাদের এই রাজ্যে অনেক বেশি ডিমান্ড রয়েছে, এবং যার জন্য অনেকেই সঠিক মাশরুমটা কিন্তু পান না। তো ডিমান্ড তো বাইরে রয়েছে। আমাদের যদি আমরা নর্থ ইস্টের যে রাজ্যগুলো দেখি আর কি, সব থেকে বেশি কনজিউমার মাশরুমের আমাদের এই নর্থ ইস্টের যত আমাদের স্টেটগুলো রয়েছে, রাজ্যগুলো রয়েছে, তো এই রাজ্যতে কিন্তু আমাদের সব থেকে বেশি কিন্তু আমাদের মাশরুমের কিন্তু কনজিউমার সব থেকে বেশি রয়েছে। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে কৃষক ভাই বন্ধুরা যারা রয়েছেন বা যারা কৃষি কাজকে পেশা হিসেবে বেছে নিতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে মাশরুম চাষ করে কিন্তু আপনারা স্বাবলম্বী হতে পারেন। যেটা গণেশবাবু তুলে ধরলেন, আমাদের রাজ্যে যেমন চাহিদা রয়েছে, আমাদের এই রাজ্যের মাশরুমের যেহেতু ভালো হয়, বহিরাজ্যেও কিন্তু এই মাশরুম বেশ জনপ্রিয়তা লাভ করেছে। গণেশবাবু তুলে ধরলেন বিষয়টা। গণেশবাবু, এবারে বলবো প্রত্যেকটা মডেলকে উন্নত করার জন্য কোনো না কোনো ভূমিকা পালন
করা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে আইএফএস বা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের যে মডেলগুলো, সেইগুলো উন্নতির লক্ষ্যে কে কাজ করছে? হ্যাঁ, ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম এই মডেল যেটা রয়েছে আর কি, আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের বিভিন্ন গবেষণা কেন্দ্র রয়েছে। তার মধ্যে আমরা আইসিআর রিসার্চ কমপ্লেক্স ফর নর্থ ইস্টার্ন হিল রিজন, উমিয়াম মেঘালয়, ওনাদের আন্ডারে রয়েছি। এবং সেখান থেকে বিভিন্ন মডেল আর কি ওনারা ডেভেলপ করেছেন। আচ্ছা। আমাদের এই নর্থ ইস্টার্ন স্টেটের বিভিন্ন রাজ্যে ওনারা করেছেন এবং সেই মডেলগুলোকেই আমরা ফলো করছি। ফলো করে আমরা বিভিন্ন ধরনের মানে পদ্ধতিগুলো গ্রামে কৃষকদের কাছে আগে টেস্টিং করে দেখছি যে কতখানি অ্যাপ্লিকেবল হবে। তার মানে আমাদের রোল, মানে আমরা কেভিকের রোল হচ্ছে মেন হচ্ছে যে মডেলগুলো অলরেডি ডেভেলপ, আইসিআর ডেভেলপ করেছে, তো সেই মডেলগুলোকে হচ্ছে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে কৃষকদের কাছে সেটা আমরা হচ্ছে পরীক্ষা করে দেখি যে কতটা সেটা উপযুক্ত। তো সেই উপযুক্তটা আমরা হচ্ছে পরীক্ষা করে দেখি, কিন্তু মডেল অলরেডি ডেভেলপ এবং সেটাকে আমরা শুধুমাত্র সেটা পরীক্ষা করি যে কতটা সেটা উপযুক্ত। ঠিক ঠিক ঠিক। গণেশবাবু, কেন্দ্রীয় সরকারের তো নানান প্রকল্প রয়েছে কৃষকদের উন্নতির লক্ষ্যে। তো সেই ক্ষেত্রে বলবো, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা আমাদের এই রাজ্যের জনজাতি কৃষক ভাই বোনেরা ঠিক কিভাবে ভোগ করতে পারছেন, বা কতটা সুবিধা এখনো পর্যন্ত তাদের কাছে পৌঁছে দেওয়া গেছে? তো কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প রয়েছে তার মধ্যে আমাদের এই কৃষি বিজ্ঞান কেন্দ্রে যে প্রকল্প চলছে সেটি হচ্ছে ট্রাইবাল সাবপ্ল্যান। তো এই ট্রাইবাল সাবপ্ল্যানের কিন্তু আমরা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম ডেভেলপমেন্টের উপরে আমরা কাজ করে চলছি। এর আগেও আমরা যদি দেখি যে 2020-21 মানে যে সময়টি করোনার পিরিয়ড ছিল আর কি, সেই সময় থেকে আমাদের এই প্রকল্প শুরু হয় আর কি, এবং এখন পর্যন্ত আমাদের চলছে। এবং এই ট্রাইবাল সাবপ্ল্যানের প্রজেক্টের মাধ্যমে কিন্তু কৃষকরা, যেমন আমরা কৃষকদেরকে ফ্রিতে যেমন শূকর, হাঁস, মুরগি, সবজির বীজ, ভালো উন্নত জাতের আর কি, যেগুলো আইসিআর থেকে ডেভেলপ করা রয়েছে, সেগুলো কিন্তু আমরা এই ট্রাইবাল সাবপ্ল্যানের মাধ্যমে দিচ্ছি একেবারে বিনামূল্যে। একেবারে বিনামূল্যে। আর এর বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে নর্থ ইস্ট হিল কম্পোনেন্ট। নর্থ ইস্ট হিল কম্পোনেন্টে কিন্তু আমাদের যে দেশের যত আইসিআর ইনস্টিটিউটগুলো রয়েছে তারা কিন্তু নর্থ ইস্ট হিল কম্পোনেন্টের কিন্তু একটা কাজ, কিন্তু তাদের যে অ্যাক্টিভিটি রয়েছে তার মধ্যে একটা অ্যাক্টিভিটি রয়েছে নর্থ ইস্ট হিল কম্পোনেন্ট, যেখানে তাদের নর্থ ইস্টে তাদের কিছু কাজ করতে হয় আর কি। তো এটা কিন্তু আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে কিন্তু এই কাজগুলো কিন্তু আমরা করে থাকি আর কি, মানে আইসিআর আমাদের মাধ্যমে হচ্ছে এই কাজগুলো করেন আর কি। তো এই ক্ষেত্রে হচ্ছে এর মধ্যে যেমন আমরা কৃষক ভাইদেরকে আলুর বীজ আমরা দিয়েছি, খুপড়ি হিমালয়নির জাত, এবং এখন আমরা দিচ্ছি হচ্ছে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে উন্নত জাতের বিভিন্ন সবজির বীজ। আচ্ছা, সেগুলো কিন্তু আমরা কৃষক ভাইদেরকে ফ্রিতে কিন্তু দিচ্ছি। এবং এর আগেও আমাদের আইসিআর থেকে পাঠিয়েছিল হচ্ছে ইরিগেশন পাইপ, সেটাও আমরা কৃষক ভাইদেরকে এটা আমরা ফ্রিতেই দিচ্ছি। এবং বিশেষ করে যেই সব কৃষক ভাইদের আমরা আইডেন্টিফাইড করে দেখি যে তাদের কি প্রয়োজন রয়েছে, তাদের কি নিড রয়েছে, সেই নিড অনুযায়ী কিন্তু আমরা কিন্তু সেই ইনপুটগুলো কিন্তু কৃষক ভাইদেরকে দিয়ে থাকি। এর বাইরেও কিন্তু আমরা যদি দেখি যে আমাদের রাজ্য সরকারে আর কি কিন্তু অনেক স্কিম কিন্তু রয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু কৃষক ভাই বোনরা সেক্ষেত্রে তার সুবিধা নিতে পারেন। এবং আমি বলবো যে কিষাণ ক্রেডিট কার্ড একটা সবথেকে বড় স্কিম, যেখানে কৃষক ভাইরা খুব স্বল্প সুদে কিন্তু লোন নিয়ে কিন্তু কৃষক মানে চাষ কিন্তু শুরু করতে পারে। কারণ চাষকে কিন্তু আর চাষ বলা যাবে না আজকাল, এটা কিন্তু বিজনেস, আস্তে আস্তে কিন্তু এটা বিজনেসের দিকে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। আমি প্রথমেই বলছিলাম যে অর্থনীতির এক মূল মেরুদণ্ড আমাদের এই কৃষি। তো সেই মূল মেরুদণ্ডকে আরও শক্ত মজবুত করার লক্ষ্যে কিন্তু কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের এই সরকারি বিভিন্ন প্রকল্পগুলো। তো গণেশবাবু, আরেকটা বিষয় আপনার কাছে জানবো, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রচারটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো কেন্দ্রীয় প্রকল্প বা রাজ্য প্রকল্প মানুষের কাছে সেই সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রচারটা অনেকটা ভূমিকা রাখে। তো সেই ক্ষেত্রে এই সুবিধাগুলির কথা আপনি বললেন, তো সেইগুলি প্রচারটা কিভাবে করেন? সেই সমস্ত পাহাড়ি এলাকা বলুন বা জনজাতি ভাই বোনদের কথাই যদি বলি, বা এক কথায় আমি বলতে পারি গ্রামীণ অংশের মানুষের কাছে প্রচারটা আপনারা কিভাবে পৌঁছে দেন?
হ্যাঁ, আমরা যদি সম্প্রসারণের কথা বলি বা প্রচারের বিষয়টা বলি, এটা খুবই দরকার, কারণ কৃষকদেরকে জানতে হবে অ্যাকচুয়ালি কি কি প্রকল্প চলছে। রয়েছে তো আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমরা যেই প্রচারগুলো মেন করি থাকি, সেটা হচ্ছে অবশ্যই যেমন আপনাদের মাধ্যম বা আপনাদের যে বিভিন্ন ধরনের মিডিয়া রয়েছে তার মাধ্যমে। আর দ্বিতীয়ত যেটা রয়েছে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে, যেমন আমরা তো এখন বর্তমানে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যুগ, আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড অ্যাক্টিভ রয়েছি এবং সেক্ষেত্রে কৃষকদের কাছে মানে অ্যাটলিস্ট ঘরে পৌঁছানোর জন্য একমাত্র উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়া। তৃতীয় যে বিষয়গুলো রয়েছে, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু এক্সিবিশন হচ্ছে করে থাকি, সেটা গ্রামে বিভিন্ন ধরনের এক্সিবিশন আমরা করি এবং সেক্ষেত্রে কৃষকদেরকে যে এই যে প্রকল্প রয়েছে তার কি বেনিফিট রয়েছে সেটা আমরা কৃষকদেরকে দেখাই। এবং বিভিন্ন ধরনের আমাদের এক্সটেনশন অ্যাক্টিভিটি চলে, যেমন অ্যাওয়ারনেস ক্যাম্প, হেলথ ক্যাম্প, সায়েন্টিস্ট ভিজিট টু ফার্মার্স ফিল্ড। আমাদের এটা সবসময় মানে একটা ম্যান্ডেট অ্যাক্টিভিটি থাকে যে আমাদের যারা সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট রয়েছে কৃষি বিজ্ঞান কেন্দ্রে, তারা কিন্তু সপ্তাহে ম্যাক্সিমাম দিনই কিন্তু তারা কিন্তু কৃষকদের জমিতে যাচ্ছে, তাদের সঙ্গে সরাসরি কথা বলছে, কোনো মাধ্যম ছাড়া, একদম ফার্মার সায়েন্টিস্ট ইন্টারাকশন কিন্তু আমরা কিন্তু নিয়মিত কিন্তু করে রাখছি। তো এরকম যেমন আমরা একটা করছি, যেমন ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্ট মেথডের মাধ্যমে বা গ্রুপ কন্ট্যাক্টের মাধ্যমে, সেরকম আমরা কিছু মাস মিডিয়াও কিন্তু আমরা করছি। মাস মিডিয়ার মাধ্যমে যেমন আমি আপনাকে বললাম, যেমন টেলিভিশন বলুন বা আমাদের নিউজ পেপার বলুন, একটা বিশাল ভূমিকা কিন্তু রাখে কৃষকদের কাছে যে প্রকল্পগুলি চলছে সেটা পৌঁছানোর আর কি। তো সেই ক্ষেত্রে বলবো, পাহাড়ি এলাকায় অনেক সময় অনেক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বা নানান সমস্যার সৃষ্টি হয়। IFS বা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের ক্ষেত্রে পাহাড়ি এলাকায় সেই সুবিধা পৌঁছে দিতে কোনো রকম সমস্যা কি এখনো পর্যন্ত আপনাদের সম্মুখীন হতে হয়েছে? না, ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমে আমাদের পাহাড়ি এলাকায় এই প্রকল্প পৌঁছে দিতে কোনো সমস্যা হয়নি, বরঞ্চ আমরা যেটা লক্ষ্য করে দেখেছি যে এই প্রকল্পর বিশাল উপকার কিন্তু ওনারা কিন্তু পেয়েছেন এবং তারা বিশেষ করে এটার প্রতি আরও বেশি আগ্রহ দেখাচ্ছেন এই প্রকল্পকে নেওয়ার। বিশেষ করে আমরা যদি দেখি যে আমাদের ICR রিসার্চ কমপ্লেক্স ফর নর্থ ইস্টার্ন হিল রিজনাল সেন্টার রয়েছে আমাদের এখানে ত্রিপুরা রাজ্যে লেম্বুছড়াতে। তো এখানে থেকে একটা মুরগির জাত BND বলে একটা মুরগির জাত আর কি ডেভেলপ করা হয়েছে। তো এই মুরগির জাতটি আমরা যখন কৃষক ভাই বোনদেরকে দিয়েছি, তারপর তারা কিন্তু খুবই ইন্টারেস্টেড হয়েছে যে এটা কিভাবে আরও বেশি পাওয়া যায়, কারণ এটা ডুয়াল পারপাস। একদিকে যেমন এটা মানে মাংসের একটা ভালো একটা চাহিদা মেটায়, দ্বিতীয়ত হচ্ছে ডিমের উৎপাদন কিন্তু অনেক বেশি। আচ্ছা, তো যার জন্য কিন্তু কৃষক ভাইদের ক্ষেত্রে এটা কিন্তু একটা বিশাল কিন্তু একটা সুযোগ কিন্তু এনে দিয়েছে। 2 নম্বর বিষয় দেখা গেছে যে তারা যেমন লক্ষ্য করা গেছে যে বিশেষ করে যারা মহিলারা যারা রয়েছেন, যারা আমাদের জনজাতি যারা কৃষক ভাই বোনদের মধ্যে যারা কৃষক মহিলা যারা রয়েছে, তো তারা কিন্তু এটার প্রতি কিন্তু বিশেষ ইন্টারেস্ট কিন্তু দেখিয়েছেন। কারণ আমরা যদি লক্ষ্য করে দেখি যে কৃষিক্ষেত্রে মহিলা কৃষকদের অবদান কিন্তু অনেক বেশি, এবং তারা বিশেষ করে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমে খুব স্বল্প পরিশ্রমে বিশেষ করে তারা কিন্তু একটা ভালো কিন্তু একটা লাভ কিন্তু উপার্জন করতে পারছে। কারণ এটার একটা মূল আমরা যদি লক্ষ্য করে দেখি যে এটার মধ্যে যেমন তাদের যদি কোনো একটা পুকুর থাকে, তাহলে সেই পুকুরের পাশে তারা যদি একটা হাঁসের যদি একটা ঘর বানায়, তাহলে কি হচ্ছে যে হাঁসের থেকে যে যে মলটা বাড়াচ্ছে আর কি, সেটা যদি পুকুরে গিয়ে পড়ে, তাহলে পুকুরের যে কি হচ্ছে জলের বায়োমাস বৃদ্ধি করছে এবং তাতে কি হচ্ছে মাছের খাবারের চাহিদাটা কিন্তু মিটছে। আমরা যদি দেখি যে দুর্গম এরিয়ায় তারা ঠিকঠাক ইনপুটটা পায় না, মাছের খাবার কোথা থেকে পাবে, হাঁসের ঠিকঠাক খাবার কোথায় পাবে, এবং মুরগি চাষ করতে গেলে মুরগির খাবারটা সে কোথা থেকে পাবে, এই সমস্যাগুলো কিন্তু লক্ষ্য করা যায়। বা চাষ করতে গেলে সার সে কোথা থেকে পাবে, তার কাছে সেই টাকাটা নেই বা দোকানটা অনেক দূরে, ট্রান্সপোর্টেশনের একটা সমস্যা রয়েছে। তাহলে যদি সারের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ভার্মি কম্পোস্ট যদি তারা তৈরি করে আর কি সেখানে, তাহলে তাদের যেমন সারের চাহিদাটা মিটে যাচ্ছে। অ্যাজোলা যদি তারা প্রোডাকশন করে, তাহলে কি হচ্ছে অ্যাজোলাটা সে হাঁস মুরগিকে দিতে পারছে, হাঁস মুরগির খাবারের চাহিদাটা অনেকটাই মিটছে। এবং
হাঁস মুরগির থেকে যে যে মলটা বাড়াচ্ছে সেটা কি হচ্ছে, যে মাছের মাছের খাবারের খাবার চাহিদাটা হয়ে বেড়ে যাচ্ছে। যাচ্ছে, কারণ সেখানে বায়োমাস প্রোডাকশন হচ্ছে। ঠিক তাই। তাহলে পুরোটাই একটা ইন্টিগ্রেটেড ওয়েতে তাদের কি হচ্ছে, যে খরচ যেটা হয় সেটা একদিকে কমছে, তাদেরকে বাইরে যেতে হচ্ছে না ইনপুট আনার জন্য, এবং পুরো সিস্টেমটা কি হচ্ছে, যে তাদের যেমন একদিকে অর্থনৈতিক দিকটা উন্নত করছে, পরিবেশটাও ঠিক রাখছে। কারণ আমরা যদি দেখি যে বাইরে দোকান থেকে সার আনবে, যথারীতি তারা যাবে কেমিক্যাল ফার্টিলাইজার আনতে, তো সেখানে একটা পরিবেশের একটা প্রভাব রয়েছে। তো যেখানে আমরা অর্গানিক বা ন্যাচারাল ফার্মিংয়ের দিকে আজকাল এগিয়ে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমাদের যারা পাহাড়ি রাজ্যের কৃষক ভাই বোনদের জন্য সব থেকে উপযুক্ত। এবং এটা গবেষণা করে আমরা আমাদের যে আইসিআর রিসার্চ কমপ্লেক্স বা নর্থ ইস্টার্ন হিল রিজন যে রয়েছে, তারা কিন্তু এটা গবেষণা করে দেখেছেন যে এটাই একমাত্র আমাদের ওয়ে আউট রয়েছে, যারা পাহাড়ে আমাদের বা টিলা অঞ্চলে দুর্গম এরিয়ায় যারা কৃষক ভাই বোন রয়েছেন, তাদের উন্নতি একমাত্রই করা যাবে কৃষিক্ষেত্রে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের মাধ্যমে। গণেশবাবু, আমাদের আলোচনা একেবারেই শেষ মুহূর্তে, সর্বশেষ ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম নিয়ে আমাদের জনজাতি ভাই বোন যারা কৃষকরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমার একটি বার্তা থাকবে যে আপনারা কখনোই আর কি একটি ফসলের উপরে চিন্তা ভাবনা করবেন না। কারণ সমন্বিত কৃষি ব্যবস্থাপনা বা আমরা যদি ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের দিকে যদি এগিয়ে যাই, তাহলে কি হবে, যে আপনার যেমন একটি ফসল চাষ করতে গিয়ে যে খরচটা লাগে আর কি, সেই খরচ কিন্তু আপনার অন্য ফসলের মাধ্যমে কিন্তু আসতে পারে। যেমন হচ্ছে আমরা যদি ভাবি, যেমন ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমে আমাদের বাকি যে ফসলগুলো রয়েছে সেগুলোর কিন্তু আমরা কিন্তু রিসাইক্লিং, যখন আমরা হারভেস্টিং করি, বিশেষ করে যখন আমরা ফসলটা তুলি আর কি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটার কিন্তু রিসাইক্লিং করেও কিন্তু সেটাকে কিন্তু ব্যবহার করা যায়। যেমন কোনো একটা ফসল আমরা যেমন ধান কেটে নিলাম, এবার ধানের যে খড়টা আমার পড়ে থাকছে সেটাকে আমরা কিন্তু মাশরুমে ব্যবহার করতে পারছি। ঠিক একই রকমভাবে যে সবজি বা কোনো কিছু ফসল যখন আমরা তুলে নিচ্ছি, যে পড়ে থাকছে, সেটাকে কিন্তু আমরা ভার্মি কম্পোস্টে কিন্তু ব্যবহার করতে পারি, সেই ভার্মি কম্পোস্টটাকে আবার পুনরায় পরবর্তী চাষের জন্য ব্যবহার করতে পারি। তো তার জন্য ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমে আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম ফলো করুন। এতে যেমন আপনাদের সারা বছরের যেমন আপনাদের একটা খাবারের যেমন নিজেদের যেমন চাহিদা মিটবে, তেমন একটা রোজগারের কিন্তু আপনাদের যেমন নিজেদের রোজগারের একটা আপনাদের একটা উপায় মাধ্যম হবে, ঠিক তার সাথে সাথে কিন্তু আপনি গ্রামীণ এলাকায় যারা বেকার যুবক যুবতী যারা রয়েছেন বা তাদেরও কিন্তু একটা কর্মসংস্থানের দিক কিন্তু খুলে যাবে। অনেক অনেক ধন্যবাদ গণেশবাবু আপনাকে। দর্শক বন্ধু, এতক্ষণ আমরা কথা বলছিলাম যে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম অর্থাৎ সমন্বিত কৃষি ব্যবস্থার মাধ্যমে জনজাতি কৃষক ভাই বোনদের জীবিকা উন্নয়নের বিষয়ে। আর সে বিষয়ে আমাদের সঙ্গে কথা বললেন সিনিয়র সায়েন্টিস্ট এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের যিনি হেড ডক্টর গণেশ দাস। তিনি কিন্তু বিস্তারিত তুলে ধরলেন যে কিভাবে জনজাতি কৃষক ভাই বোনেরা এই পদ্ধতির মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন এবং বিকশিত ভারতের যে লক্ষ্য নিয়ে আমরা 2047কে লক্ষ্য রেখে আমরা এগিয়ে চলছি, সেই লক্ষ্য পূরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম। দর্শক বন্ধু, আজকের মতো আমাদের এই আলোচনা অর্থাৎ কৃষি দর্শনের এই আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।